তুমি তো আমার লোভ আরো বাড়িয়ে দিচ্ছ। তোমার এই ঘুমন্ত চেহারাটা খুব মায়াবী লাগে, যা আমাকে সবসময়ের মতোই পাগল করে দেয়। আরসাল আলতো করে সায়রার ঠোঁট ছুঁয়ে দিল। সারা রাত সে সায়রার হাত ধরে ওকে দেখ আমাদের জীবন কথা। আরসাল মনে মনে মুচকি হেসে বলল, তুমি মুখে না বললেও তোমার চোখে আমি আমার জন্য ঠিকই ভালোবাসা দেখতে পাই। খুব তাড়াতাড়ি তোমার মনের কথা আমি তোমার মুখ দিয়েই বলাবো। তুমি নিজে আমাকে লাভ ইউ বলবে, প্রমিস। আরসাল নিজের রুমে চলে গেল। সে ভাবতে লাগলো কিভাবে সায়রার মুখ থেকে লাভ ইউ কথাটা শোনা যায়, কিভাবে সায়রা নিজে থেকে ওকে তার মনের কথা বলবে। হঠাৎ ওর মাথায় একটা বুদ্ধি এলো। সে সাথে সাথে ঋদ্ধিকে ফোন করলো। ঋদ্ধির সাথে কথা বলে প্ল্যানটা গুছিয়ে নিল। আরসাল ডেভিল হাসি দিয়ে বলল, জান, তোমাকে দিয়ে তো আমি লাভ ইউ বলিয়েই ছাড়বো। তুমি নিজে থেকে আমাকে বলবে যে তুমি আমাকে ভালোবাসো। কাল থেকেই আমার প্ল্যানের প্রথম ধাপ শুরু হবে। সকালে সায়রার ফোন বেজে চলেছে। সায়রা চোখ বন্ধ করেই হাতড়ে ফোনটা খুঁজে নিয়ে রিসিভ করলো। তারপর ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যালো ঋদ্ধি। হ্যালো সায়রু। সায়রা, হুঁ দি, বলো। ঋদ্ধি, তুই এখনো ঘুমাচ্ছিস? সায়রা আদরে গলায়, তো কি করবো দি, এত ভোরে ফোন করেছো কেন? ঋদ্ধি, ম্যাডাম এখন সকাল 9:30 বাজে। সায়রা, কি 9:30? আর আমি এখনো ঘুমাচ্ছি? বড়মা কি ভাববে? বাচ্চাদের মতো মুখ করে কাঁদো কাঁদো গলায়। ঋদ্ধি হাসতে হাসতে বলল, বেশি কিছু ভাববে না, আন্টি ভাববে তার হবু বৌমা একটা অলস। সায়রা রেগে, দি প্লিজ হাসি বন্ধ কর, মজা নিও না তো। আমি টেনশনে আছি আর তুমি মজা নিচ্ছ। ওকে বাবা, সরি, যা বলার জন্য ফোন করেছিলাম তা তো বলাই হলো না। সায়রা, হুঁ দি, বলো। ঋদ্ধি, আমি 1 ঘন্টার মধ্যে আসছি। প্রথমে ডিজাইনার শোরুমে যাব বিয়ের লেহেঙ্গার জন্য। তারপর সবাই একসাথে শপিং করে সারাদিন ঘুরে ডিনার করে বাসায় ফিরব। দিয়া, মুন, রশনি, মাওয়া, সঞ্জিদা, আরসাল, সায়ান, সিফাত, সায়ানের ভাই, রোহান, সায়ানের ফ্রেন্ড, ওরা সবাই যাবে। অনেক দিন হয়েছে সবাই একসাথে আড্ডা দিই না, তাই ভাবলাম এই সুযোগে একটা ছোট্ট গেট টুগেদার হয়ে যাবে। তুই রেডি থাকিস, দেরি যেন না হয়। ওকে দি, রেডি থাকবো। আর থ্যাঙ্কস দি ফোন দিয়ে ঘুম থেকে ওঠানোর জন্য, না হলে দেখা যেত আমি বেহুশ হয়ে ঘুমিয়েই থাকতাম। ইউ আর মোস্ট ওয়েলকাম বালিকা বধূ। ওহ দি, আবার বালিকা বধূ? কি করব বল, তোর সাথে এই নামটাই পারফেক্ট। সায়রা নাক ফুলিয়ে, ওকে দি, রাখছি, বাই বাই। সায়রা ফোন কেটে শাওয়ার নিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিচে গেল। নিচে গিয়ে দেখলো আরসাল, মুমতাহা খান আর আফনান খান নাস্তা করছেন। সায়রা মুচকি হেসে, গুড মর্নিং। আফনান খান, গুড মর্নিং মা। সায়রার কথা শুনে আরসাল তাকালো। সায়রাকে দেখে সে হাঁ হয়ে গেল, চোখে ফেরাতে পারছে না। ডার্ক ব্লু ড্রেসে আর সব সময়ের মতো নজরকাড়া সাজে ওকে অসম্ভব সুন্দর লাগছে, পুরো পুতুলের মতো। আরসালের আশেপাশে কোনো খেয়ালই নেই। সায়রা মন খারাপ করে, সরি বড়মা, আমার আজ ঘুম থেকে উঠতে খুব দেরি হয়ে গেছে। মুমতাহা খান, পাগলি মেয়ে, এতে মন খারাপ করতে হয় নাকি? আরসাল আমাকে বলেছে তোর নাকি মাথা ব্যথা ছিল। সায়রা আরসালের দিকে তাকালো। আরসাল ওকে তাকাতে দেখে চোখ নামিয়ে নাস্তা করতে লাগলো। মুমতাহা খান, সায়রা মা, তুলো নাস্তা করে নে। সায়রা নিচের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, ওকে বড় মা, আসলে একটু পর ঋদ্ধি দিয়ে আসবে, শপিং করতে যাবে। আমি কি যাব বড় মা? মুমতাহা খান, অবশ্যই যাবি। সায়রা খুশি হয়ে ওপরের দিকে তাকিয়ে, থ্যাঙ্কস বড় মা। আরসাল, মা আমিও যাচ্ছি, আজ সবাই একসাথে হবে। আর তাছাড়া আমার এক ফ্রেন্ড আসবে, তার সাথেও দেখা করব। মুমতাহা খান, ওকে যা, তোরা ঘুরে আয়। নাস্তা করে সায়রা মুমতাহা খানের সাথে বসে গল্প করছিল। হঠাৎ আরসালকে রেডি হয়ে নামতে দেখে সায়রা হা করে তাকিয়ে রইল। আরসালকে আজ অন্য সব দিনের চেয়ে 100 গুণ বেশি হ্যান্ডসাম লাগছে। ডার্ক চকলেট কালারের শার্ট, হাতে ব্র্যান্ডেড ঘড়ি আর চুলগুলো স্পাইক করা, পুরো ফর্মাল লুক। সায়রা বড়সড় একটা ক্রাশ খেলো।
আরসাল সায়রাকে দেখে একটা বাঁকা হাসি দিল। সায়রা নিজেকে সামলে নিচের দিকে তাকালো। এর মধ্যে ঋদ্ধি, রশনি আর সায়ান চলে এলো। ঋদ্ধি সালাম দিয়ে, কেমন আছেন আন্টি? মুমতাহা খান সালামের উত্তর নিয়ে, ভালো আছি মা, তুমি কেমন আছো? ভালো। মুমতাহা খান, কেমন আছো সায়ান? সায়ান, ভালো আছি আন্টি। ঋদ্ধি আরসালের দিকে তাকিয়ে, আজ তো তোকে খুব হ্যান্ডসাম লাগছে, কি ব্যাপার? আরসাল সায়রার দিকে তাকিয়ে, আজ এক স্পেশাল ফ্রেন্ডের সাথে দেখা করব তো হ্যান্ডসাম তো লাগতেই হবে। সায়রা মনে মনে মুখ ভেঙচি দিয়ে, কি এমন স্পেশাল ফ্রেন্ড যাকে রিসিভ করার জন্য বাইরে অপেক্ষা করতে হবে? সে কি ছোট বাচ্চা নাকি যে একা আসতে পারে না? যত সব আধিক্যে। শপিং সেন্টারে সায়রা, হাই এভরিওয়ান। হ্যালো, আরসাল ভাইয়া কই? সায়রা রেগে পার্কিং এরিয়াতে ওনার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করছে। সানজিদা, তুই রেগে আছিস কেন? তুই কি জেলাস? চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সায়রা স্বাভাবিক হওয়ার ভান করে, আমি কেন জেলাস হব? সানজিদা ভ্রু নাচিয়ে, আমি শিওর তুই জেলাস। সায়রা রোহানের দিকে তাকিয়ে মজা করে, ভাইয়া আপনি এই শয়তান মেয়েটাকে কিভাবে সহ্য করেন? আমার তো আপনার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা হচ্ছে। কিভাবে এমন একটা পাগল মেয়ের সাথে নিজের সারা জীবন কাটাবেন? রোহান মাথা চুলকাতে চুলকাতে, আমার অভ্যাস হয়ে গেছে এই পাগলির সাথে থাকার, তো প্রবলেম হবে না। সানজিদা দাঁতে দাঁত চেপে রোহানের দিকে তাকিয়ে, কি আমি পাগলি? রোহান ভয়ে ঢোক গিলে, না না আমি তো মজা করছিলাম। সায়রা রোহানের অবস্থা দেখে হাসতে লাগলো। দিয়া সামনে তাকিয়ে, সাইরু আমি যা দেখছি তুই তা দেখলে তোর হাসি উধাও হয়ে যাবে। সায়রা কি এমন দেখেছিস তুই? দিয়া পেছনে দেখ। সায়রা পেছনে তাকিয়ে দেখল শর্ট ড্রেস পরা একটি মেয়ে আরসালের সাথে আসছে। মেয়েটাকে দেখেই সায়রার রাগে ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, এই কুত্তি কামিনী চুড়েল ডাইনি পেতনি বদের হাড্ডি কাকের ডিম, রিসা এখানে কি করছে? মাওয়া আমতা আমতা করে, আমরা কি করে বলবো? আরসাল রিসাকে নিয়ে সায়রাদের সামনে এগিয়ে এলো। সায়রা অগ্নি দৃষ্টিতে আরসাল আর রিসার দিকে তাকিয়ে আছে। আরসাল বলতে শুরু করলো, সায়রা। আরসাল সায়রার দিকে তাকিয়ে, রিসাই আমার সেই ফ্রেন্ড যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। আরসাল সায়রা রেগে আরসালের দিকে তাকিয়ে, ও আপনার ফ্রেন্ড হলো কিভাবে? আরসাল সায়রার দিকে তাকিয়ে, অ্যাকচুয়ালি ও আমার ফেসবুক ফ্রেন্ড, অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট পাঠাচ্ছিল, পরে অ্যাড করি। কাল আমাদের ফ্রেন্ডশিপ হয়, ও আজকে দেখা করতে চাইছিল, তাই এখানে আসতে বললাম। রিসা সায়রার দিকে তাকিয়ে, আরসাল এই বেহেনজিটা তোমার কে হয়? আরসাল ও আমার ফিয়ন্সে। সায়রা আরসালকে কথা শেষ না করতে দিয়ে দাঁতে দাঁত চেপে, কিছু না, জাস্ট ফ্যামিলি ফ্রেন্ড। আরসাল রেগে সায়রার দিকে তাকালো। সায়রার রেগে শপিং সেন্টারের ভেতরে চলে গেল। সবাই একে একে ভেতরে গেল। ঋদ্ধি আরসালের কাছে এসে বলল, আরসাল তুই দুনিয়াতে এত মেয়ে থাকতে এই রিসাকেই কেন বেছে নিলি? তুই জানিস সায়রা ওকে সহ্য করতে পারে না, রিসার সাথে ওর কখনো মেলে না, পুরো ইউনিভার্সিটি ওদের শত্রুতার কথা জানে, আর তুই কি না রিসাকেই আনলি? আরসাল তাই তো ওকে এনেছি, কাজ তাড়াতাড়ি হবে। ওকে আমার কাছাকাছি দেখলে সায়রা সহ্য করতে পারবে না। নিজের ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখলে কেউ সহ্য করতে পারে না। তখন ও জেলাস ফিল করবে, হারানোর ভয় পাবে, আর তখনই নিজের মনের কথা বলে দেবে। ঋদ্ধি যদি হিতে বিপরীত হয়, রিসা যদি সায়রার ক্ষতি করার চেষ্টা করে, সায়রা যদি তোর থেকে আরো দূরে চলে যায়? আরসাল দাঁতে দাঁত চেপে, রিসা কিচ্ছু করবে না, আর যদি কিছু করার চেষ্টা করে তাহলে ওর এমন অবস্থা করব যে ও সারা জীবন এটা ভেবে পস্তাবে যে কার ক্ষতি করতে চেয়েছিল। আর সায়রা ও আমার থেকে কখনো দূরে যেতে পারবে না, আমি ওকে যেতেই দেব না। দরকার পড়লে আমি ওকে জোর করে নিজের কাছে রাখবো,
তার জন্য আমার যা করতে হয় আমি তাই করব। সারা জীবনের জন্য ওকে আমার কাছেই থাকতে হবে, তাতে ওর মত থাকুক বা না থাকুক। শপিং সেন্টারে সবাই যার যার মতো শপিং করছে। সায়রা শুধু আরসালকেই দেখছে। আরসাল রিসার সাথে কথা বলছে, আর রিসা বারবার আরসালের গায়ের উপর এসে পড়ছে, গায়ে হাত রাখছে। এসব দেখছে আর রাগে ফুঁসছে। আরসাল আর চোখে সবটা দেখছে আর হাসছে। অন্যদিকে মাওয়া হাঁটতে হাঁটতে হঠাৎ পা পিছলে পড়ে যেতে নিল। সে চোখ বন্ধ করে প্রায় কেঁদেই ফেলল। মাওয়া মনে মনে, আজ তো আমি শেষ, আমার কোমরটা মনে হয় গেল। কিন্তু ঠিক তখনই কেউ একজন ওর কোমর জড়িয়ে ধরল। মাওয়া চোখ খুলে দেখল সিফাত ওর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। মাওয়াকে এইভাবে আগে কোনো ছেলে স্পর্শ করেনি। সে তাড়াতাড়ি ঠিক হয়ে দাঁড়িয়ে বলল, থ্যাঙ্কস ভাইয়া। মাওয়া চলে গেল, কিন্তু সিফাত শুধু হাঁ করে তাকিয়েই রইল। সিফাত মনে মনে মুচকি হেসে, হয়তোবা সত্যি সত্যি প্রেমে পড়ে গেলাম, যাকে ধরে প্রথম দেখায় প্রেম। শপিং করা শেষ হলে সবাই পার্কিং এরিয়াতে ফিরে গেল, যে যার গাড়িতে বসলো। মাওয়া আর মুন সায়রাদের গাড়িতে উঠল। সায়রা আরসালের পাশে সামনে বসতে যাবে, তার আগেই রিসা গিয়ে বসে পড়ল। রিসা, ও বেহেনজি পেছনে বসো, আমি সামনে বসবো। সায়রা রেগে আরসালের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো। রিসার এমন ব্যবহারে সে খুব অপমানিত বোধ করলো। তারপর রাগে ফুঁসতে ফুঁসতে পেছনে গিয়ে বসলো। আরসাল মনে মনে, যেভাবে ফুঁসছে মনে হচ্ছে যে কোনো সময় ব্লাস্ট হয়ে যাবে, কিন্তু আমাকে এটা করতেই হবে, না হলে তুমি নিজের মনের কথা কখনো মুখে বলবে না। তোমার জন্য আমি সব পারি, তাই তো এই অসহ্য চিপকু টাইপের মেয়েটাকে সহ্য করতে হচ্ছে। আরসাল ধানমন্ডি 32-এর দিকে যাওয়ার জন্য গাড়ি স্টার্ট করলো। সায়রার মাথায় তখন অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য একটা শয়তানি বুদ্ধি এলো। সে ব্যাগ থেকে চুইংগাম বের করে চিবোতে লাগলো। তারপর হঠাৎ মুখ থেকে চুইংগামটা বের করে রিসার দিকে হাত বাড়ালো। মন কানের কাছে ফিসফিস করে, কি করছিস তুই? সায়রা শয়তানি হাসি দিয়ে, চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। রিভেঞ্জ নিচ্ছি আমাকে অপমান করার। রিসা যখন আরসালের সাথে কথা বলায় ব্যস্ত ছিল, সেই সুযোগে সায়রা চুইংগামটা ওর চুলে লাগিয়ে দিল। রেস্টুরেন্টে সবাই একসাথে ডিনার করছে। রিসা আরসালের সাথে বকবক করেই চলেছে। আরসাল মনে মনে বিরক্ত হলেও মুখে জোর করে হাসি এনে শুনছে। সায়রা মনে মনে, খুশি হয়ে শয়তানি হাসি দিয়ে যত হাসার হেসে নাও রিসা, বাসায় গিয়ে চুল দেখে কান্না করতে হবে। ছেলেদের সাথে হি হি করে হাসা আর গায়ে পড়ে কথা বলা তখন মনে থাকবে। ডিনার করে সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আরসাল আর রিসার সামনে হাঁটছে, আর সায়রা, মুন আর মাওয়া পেছনে। হঠাৎ সায়রার চিৎকারে আরসাল পেছনে তাকালো। সে দেখল সায়রা পা ধরে বসে আছে। ওর পায়ে একটা লোহা ঢুকে গেছে আর সেখান থেকে রক্ত পড়ছে। আরসাল উত্তেজিত হয়ে, দেখে চলতে পারো না? কতটা কেটে গেছে, রক্ত পড়ছে। লোহাটা টান দিয়ে ফেলে দিয়ে ওকে কোলে তুলে নিচে গেল। সায়রা নিজে একা একা দাঁড়াতে দাঁড়াতে, আমি ঠিক আছি। আরসাল রেগে জোরে ধমক দিয়ে, চুপ, একদম চুপ, দেখতেই পাচ্ছি কতটা ঠিক আছো, সবসময় নিজের জেদ দেখানোটা কি জরুরি? সায়রা ভয়ে চুপ হয়ে গেল। আরসাল ওকে কোলে তুলে নিল। সায়রা আরসালের গলা জড়িয়ে ধরল। আরসাল ওকে কোলে নিয়ে গাড়িতে সামনে বসালো। তা দেখে রিসা রাগে ফুঁসতে ফুঁসতে বলতে লাগলো, ডিনার করে সবাই বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সারাদিন সবাই অনেক আনন্দ ও মজা করল। সবাই বিদায় নিয়ে যার যার গাড়িতে উঠে পড়ল। আরসাল আর রেসা সামনে হাঁটছে, আর সায়রা, মুন ও মাওয়া পেছনে। হঠাৎ সায়রার চিৎকারে আরসাল পেছনে তাকালো। সে দেখল সায়রা পা ধরে বসে আছে। ওর পায়ে একটা লোহা ঢুকে গেছে আর সেখান থেকে রক্ত পড়ছে। আরসাল উত্তেজিত হয়ে, দেখে চলতে পারো না? কতটা কেটে গেছে, রক্ত পড়ছে। লোহাটা টান দিয়ে ফেলে দিয়ে ওকে কোলে তুলে নিতে গেল। সায়রা নিজে একা একা দাঁড়াতে দাঁড়াতে, আমি ঠিক আছি। আরসাল রেগে জোরে ধমক দিয়ে, চুপ, একদম চুপ,
দেখতেই পাচ্ছি কতটা ঠিক আছো। সবসময় নিজের জেদ দেখানোটা কি জরুরি? সায়রা ভয়ে চুপ হয়ে গেল। আরসাল ওকে কোলে তুলে নিল। সায়রা আরসালের গলা জড়িয়ে ধরল। আরসাল ওকে কোলে নিয়ে গাড়িতে সামনে বসালো। তা দেখে রিসাল আগেই ফুঁসতে লাগলো। রিসা আরসালের কাছে এগিয়ে এসে বলল, একটু কেটেছে তো কি হয়েছে? তাই বলে কি এই বেহেনজিটাকে কোলে নিতে হবে? ও নিজে হাঁটতে পারবে। আর ওকে পেছনে বসাও। আরসাল, আমি সামনে বসবো। আরসাল রেগে, আমি কি করব না করব তা অবশ্যই তোমার থেকে জানতে হবে না। নিজের সীমানার মধ্যে থাকো। সীমানা অতিক্রম করলে তোমার জন্য ভালো হবে না। আরসাল ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। সায়রা আরসালের দিকে তাকিয়ে রইল। ওর কাছে আরসাল যেন একটা কঠিন প্রশ্ন, যার সঠিক উত্তর সায়রার কাছে নেই। আরসালকে সে যতই দেখছে ততই অবাক হচ্ছে। তার পাগলামিগুলো প্রতিবার তাকে অবাক করে দেয়। সায়রার একটুখানি কেটে যাওয়ায় আরসালের এমন অবস্থা, এমন উত্তেজনা দেখে সায়রা সবসময়ের মতোই ভাবনায় পড়ে গেছে। যখনই সে তার থেকে দূরে যেতে চেষ্টা করে, ঠিক তখনই সে কোনো না কোনো পাগলামি করে সায়রাকে নিজের মধ্যে জড়িয়ে রাখে। সায়রা এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছে তার কোনো হুঁশ নেই। বাড়িতে রাত 12:30। সবাইকে নামিয়ে দিয়ে আরসাল বাড়ির গেটের সামনে গাড়ি থামালো। সায়রার দিকে তাকিয়ে দেখল ও ঘুমে মগ্ন। আরসাল ওকে ঘুম থেকে না জাগিয়ে সাবধানে কোলে করে ঘরে নিয়ে গেল। বাড়ির সবাই তখন ঘুমিয়ে পড়েছে। কাজের লোক দরজা খুলে দিল। আরসাল সায়রাকে নিজের রুমে নিয়ে গেল। বিছানায় শুইয়ে দিয়ে ওর পায়ে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। সায়রার কাছে গিয়ে কপালে একটা গভীর চুমু দিয়ে যেই উঠতে যাবে, তখনই সায়রার চুল আরসালের শার্টের বোতামে আটকে গেল। আরসাল নিচু হয়ে বোতাম থেকে চুল ছাড়াতে গেল, কিন্তু হঠাৎ সায়রা ঘুমের মধ্যে আরসালের হাত জড়িয়ে ধরল। আরসাল আর নিজেকে সায়রার কাছ থেকে সরাতে পারল না। সে সায়রার কাছে বসে ওর হাতটা ধরেই মুচকি হাসি দিয়ে বলতে লাগলো, জান, এমনিতেই তোমার কাছ থেকে দূরে থাকা কষ্টকর, তার মধ্যে তুমি হাত ধরে এভাবে আটকে রেখেছ। এবার তো আমি যেতেই পারবো না। এবার ভয় করছে যদি নিজের কাছে করা প্রমিসটা না রাখতে পারি, যদি নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলি, যদি তোমাকে ছুঁয়ে দিতে ইচ্ছে করে, তাহলে তুমি তো আমার লোভ আরও বাড়িয়ে দিচ্ছ। তোমার এই ঘুমন্ত চেহারাটা খুব মায়াবী লাগে, যা আমাকে সবসময়ের মতোই পাগল করে দেয়। আরসাল আলতো করে সায়রার ঠোঁট ছুঁয়ে দিল। সারা রাত সে সায়রার হাত ধরে ওকে দেখতে দেখতেই কাটিয়ে দিল। ভোরের দিকে ওর পাশে বসেই ঘুমিয়ে পড়ল। সকালে সায়রার চোখে জানালা দিয়ে আসা সকালের আবছা রোদ পড়তেই ও আস্তে আস্তে চোখ খোলার চেষ্টা করলো। চোখ খুলে সামনে তাকিয়ে দেখলো আরসাল মুচকি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে আছে। সায়রা দেখেই চিৎকার করে উঠল, সায়রা, আহ আহ আহ! আরসাল ওর মুখ চেপে ধরে, আস্তে, চিৎকার করছো কেন? কোনো ভূত দেখেছো? সায়রা অস্পষ্ট স্বরে, উহু উহু। আরসাল, কি উহু উহু? সায়রা ইশারায় আরসালকে ওর মুখ থেকে হাত সরাতে বলল। আরসাল হাত সরিয়ে নিল। ওহ সরি, তা তুমি চিৎকার করছিলে কেন? সায়রা রেগে, তো কি করব? আপনি সকাল সকাল আমার রুমে কি করছেন? আরসাল, সকাল সকাল না, কাল রাত থেকে এখানে আছি। সায়রা আরসালের দিকে ভালো করে দেখে দেখলো ওর গায়ে কালকে সেই একই কাপড়। সায়রা অবাক হয়ে, আপনি কাল রাত থেকে এখানে ছিলেন? আরসাল দুষ্টু হাসি দিয়ে, হ্যাঁ, তুমিই তো আমাকে যেতে দাওনি, আমাকে আটকে রেখেছিলে নিজের কাছে। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সায়রা অবাক হয়ে বড় বড় চোখ করে, আমি? আরসাল, হ্যাঁ তুমি। বাই দ্য ওয়ে, কাল রাতে আমরা কত কাছাকাছি ছিলাম, তুমি আমার কত কাছে ছিলে, দুজনের মাঝে কোনো দূরত্বই ছিল না। ওয়াও, কি সুন্দর মুহূর্তই না ছিল। সায়রা কাঁদো কাঁদো মুখে, আপনি আমার সাথে এমন করতে পারেন না, আপনি তো প্রমিস করেছিলেন। আরসাল দেখলো সায়রারা একটু হলে কেঁদে ফেলবে, তাই সে তাড়াতাড়ি বলল, আরে আরে, আমি তো মজা করছিলাম। আমি এখানে ছিলাম ঠিকই, কিন্তু আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি। আর আমি প্রমিস করেছিলাম তোমার সম্মতি ছাড়া এমন কিছু করব না, সো ডোন্ট ওয়ারি। সায়রা চুপ করে রইল। আরসাল আবার বলতে শুরু করলো, তবে হ্যাঁ, কাল রাতে আমার একটা কনফিউশন দূর হয়েছে।
সায়রা আরসালের দিকে ভ্রু কুঁচকে তাকালো। তোমার সব কিছুই আমাকে তোমার কাছে টানে, আমাকে তোমার দিকে আকর্ষণ করে, কিন্তু সবচেয়ে বেশি কি আকর্ষণ করে তা নিয়ে আমি কনফিউজ ছিলাম। কাল রাতে তা দূর হয়েছে। তোমার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হলো তোমার চোখ, ঠোঁট, নাক, আর সবচেয়ে স্পেশাল হলো তোমার গলা আর গলার ওই তিলটা। তুমি জানো তোমার গলার তিলটা আমাকে কতটা টানে? আমি তোমার এই তিলে ক্রাশ খেয়েছি। কাল রাতে নিজেকে যে কতটা কষ্টে কন্ট্রোল করেছি তুমি জানো? তোমার গলার এই তিলটা আমাকে লোভী করে দিয়েছে। তোমার সব রূপেরই প্রেমে পড়ি আমি, কিন্তু নতুন করে কাছ থেকে তোমাকে দেখে তোমার ঘুমন্ত রূপের প্রেমে পড়েছি। এভাবে তোমার কাছাকাছি থাকলে মনে হয় না আমি নিজেকে বেশি দিন তোমার থেকে দূরে রাখতে পারবো, না নিজের উপর কন্ট্রোল রাখতে পারবো, না নিজের প্রমিসটা রাখতে পারবো। আবেগী কণ্ঠে সায়রা বাকরুদ্ধ হয়ে তাকিয়ে রইল। কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। সায়রা মনে মনে, আমার এখন কি বলা উচিত? ওর উপর রাগ করব নাকি ওকে কাছে টেনে নেব? আমি যে ওকে ভালোবাসি এটা তো আর মিথ্যে নয়। নিজের ভালোবাসার মানুষের এমন আবেগঘন কথা তো সবাইকেই ঘায়েল করে, আমাকেও করছে। একবার মন বলছে ওকে কাছে টেনে নি, কিন্তু পরক্ষণেই মনে হচ্ছে যে আমাকে 6টা বছর কষ্ট দিল, তারপর আবার কাল ওই রিসার সাথে এত কাছাকাছি, এত কিছু, তাকে এত সহজে কি করে ক্ষমা করে দিই? রাগ হচ্ছে ওর উপর। তাকে তো শাস্তি পেতেই হবে, যা করেছে তার ফল তাকে পেতে হবে। নিজের মনকে কন্ট্রোল করে সায়রা বলল, সায়রা বিছানা থেকে উঠতে উঠতে, আমার ইউনিভার্সিটিতে যেতে হবে, দেরি হচ্ছে। আরসাল সায়রার হাত ধরে টান দিয়ে কাছে টেনে নিল। কেন পালাচ্ছ? তোমার কি ভয় হয় যদি মনের কথা বলে ফেলো? সায়রা, আমি কেন পালাবো? আমারই বা কেন ভয় হবে? আপনি যাই করেন আমার তাতে কিছু আসে যায় না। আরসাল মুচকি হাসি দিয়ে, সত্যি কি তোমার কিছু আসে যায় না আমি যাই করি? সায়রা, না। আরসাল কাছে টেনে, অন্য কোনো মেয়ের কাছে গেলেও না? সায়রা মুখ শক্ত করে অন্যদিকে ঘুরিয়ে, না। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।